তাহলে আমরা 16.4 থেকে কি বলতেছিলাম, ঘনবস্তু নিয়ে কথা বলতেছিলাম। ঘনবস্তুর ডেফিনেশন ছিল যার কি থাকবে, দেখো একটা ঘনবস্তু এঁকেছি, যার কি আছে, দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, আর এটাকে আমরা কি বলে থাকি, উচ্চতা বা বেধ। তাহলে এটাকে আমরা কি বলে থাকি, একটা ঘনবস্তু। ঘনবস্তুর মধ্যে ধরন হলো, প্রথমে লিখেছি আয়তাকার ঘনবস্তু, তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এবং এখানে দেখো প্রত্যেকটা তলই কিন্তু আয়তাকার, প্রত্যেকটা তল আয়তাকার। এখানে তলের সংখ্যা আমরা নরমালি জানি, কয়টা তল থাকে, 6টি তল বিদ্যমান। ওকে, এছাড়া এখানে কি থাকে, আরেকটা কর্ণ থাকে। এই কর্ণকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি। দৈর্ঘ্যকে আমরা কি ধরে থাকি, এ, প্রস্থকে আমরা ধরে থাকি বি, উচ্চতা বা বেধকে আমরা কি ধরে থাকি, সি ধরে থাকি। তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ একক, শুধু সূত্রটা আগে আলোচনা করে নেই, এরপরে তো অঙ্ক আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক, এবং উচ্চতা আমরা ধরে নিলাম কি, সি একক। তাহলে ফার্স্ট যে তথ্য, ক নাম্বার, কি সূত্র দিব, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন, কয়েকটা তথ্য আমাদের লাগবে। প্রথমে হচ্ছে সমগ্র তল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সমগ্র তল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে সূত্র কি আমরা খুব ভালো করে জানি, 2টা 2টা 4টা 2টা 6টা তল, যেটা আমরা একবারে বলে থাকি AB প্লাস BC প্লাস CA এত বর্গ একক। এটা আমাদের সবার জানা, হ্যাঁ, যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা। এরপরে খ নম্বর হচ্ছে আয়তন। আয়তন নির্ণয়ের সূত্র আমরা কি বলেছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত ঘন একক। হয়তো তোমার এখানে প্রয়োজন হতেও পারে, নাও পারে। এরপরে আমাদের ইম্পর্টেন্ট তথ্যটা কি ছিল, কর্ণের দৈর্ঘ্য। এই কর্ণের দৈর্ঘ্য ডি হলে আমরা বলতে পারবো ডি সমান তাহলে তোমাদের একটা বোঝানো হয়েছিল, আমরা যদি এইভাবে যোগ করি তাহলে কিন্তু সহজেই মাথায় নিতে পারবে। এটাকে ধরে সি, এটা ডি, আর এটাকে আমরা কি বলি, তো এই বাহুর দৈর্ঘ্যটা এ, এটা বি, তাহলে এটাকে আমরা কি বলে থাকি, এটা হচ্ছে যে এই তলার যে আয়তাকার ক্ষেত্র তার কিন্তু কর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকতে পারলো না, থ্যাংক ইউ। ওকে, না না, ও ক্লাসে জয়েন করেন তো, ইম্পর্টেন্ট ক্লাস এই জন্য। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন কি মনে রাখবো, দেখো, তাহলে এটা যদি আলাদা আয়তাকার ক্ষেত্র হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কি বলে থাকি, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কি কর্ণের দৈর্ঘ্য। তাহলে এটা যদি কর্ণের দৈর্ঘ্য হয়, তাহলে আমরা এখন এটা কি লিখব, তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ এটা, সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এখানে কর্ণ। তাহলে অতিভুজ স্কয়ার
স্কয়ার সমান আমি যদি কথা কথা নাম দিতাম, ধরো যে এ বি সি বলতাম, তাহলে তোমার হয়ে যেত। দেখো যে ডি বলতে এসি স্কয়ার, ডি বলতে কি আমাদের এসি, আর রুট ওভার এটা প্লাস এইটা, তাহলে যেখানে আমরা বলবো এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তার এখানে সহজ বুদ্ধি হচ্ছে এ বি বলতে কি বোঝানো হচ্ছে, ধরো যে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার তার কিন্তু হোল স্কয়ার, বিষয়টা এরকম। হ্যাঁ, আর এখানে কি থাকলো লম্ব স্কয়ার। তাহলে এখানে তুমি কিন্তু অবশ্যই পেয়ে গেলা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। d সমান সমান সূত্র কি, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটাই হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ, এখন দেখো এত একক এগুলো আমাদের জানা ছিল, তারপরে আমরা তার তুলনামূলক পড়ালেখাটা একটু হলেও কম করি। হ্যাঁ, এই জন্য আমরা একটু কি করলাম, উঠাই ফেললাম যে আয়তাকার ঘনবস্তু সম্পর্কে আমরা কি কি জানি। তাহলে এই তথ্যগুলো চিত্র এঁকে যদি একবার নিজেরা একটু মেমোরিতে আনো, তাহলে তোমাদের জন্য কি হয়ে গেল, ইজি হয়ে গেল। তাহলে এখানে দেখো সুন্দর করে আমরা আয়তাকার ঘনবস্তু সম্পর্কে যেসব তথ্য লিখলাম, এগুলো আমরা আগে থেকে জানতাম, আরেকবার লিখলাম। এবার শুধু কি থাকবে এখানে, এই ঘনবস্তুর মধ্যে আমাদের থাকবে এখন ঘনক। ঘনক সম্পর্কে তোমার যে গুরুত্বপূর্ণ তথ্যটা, এটাও আমরা মাথায় রাখবো, ঘনক কাকে বলি। তো ঘনকের ডেফিনেশন, যখন দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা, এই তিনটাই যখন পরস্পর সমান হয় তখনই কিন্তু আমরা কি বলে থাকি, যে ঘনক বলে থাকি। এবং তিনটা জিনিস যখন সমান হয়ে যায় এদেরকে কিন্তু আমরা বলে থাকি ধার। কি বলে থাকি, অনেকে কিন্তু বলে ধার। ধার বলতে আমরা কি বুঝবো, যদি বলা থাকে ঘনকের ধার দেওয়া আছে, ধার বলতে আমরা বুঝবো যে এটাই উচ্চতা, এটাকেই প্রস্থ এবং এটাকেই লেন্থ বা দৈর্ঘ্য বলে। ধার বলতে আমরা বুঝবো ওইটাই দৈর্ঘ্য, ওইটাই প্রস্থ, ওইটাই উচ্চতা। তাই বলা হয় কি, যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বেদ একই, তাহলে এই ধরনের ঘনবস্তুগুলোর নাম কি বলে, আমাদের ঘনক বলা হয়। তাই ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলি যেহেতু সমান, সবগুলোকে একসাথে বলা হয় যে ঘনকের ধার। আমরা এখন বলতেছি যদি আমরা ঘনক এঁকে ফেলি, কোনো দরকার নেই এগুলো, যে পরে জয়েন করছে সে আবার চ্যানেলে দেওয়া থাকবে, তুমি একটু দেখে নিবা, তাহলেই হবে। জানা জিনিস আরেকবার দেখলাম। এই তাহলে এটা দেখো কি সুন্দর একটা ঘনক হয়ে গেল। আমরা কি এঁকেছি, এটা ঘনক। এখানেও ঘনকের কর্ণের দৈর্ঘ্য থাকবে, এরকম বুঝে লিখলে তোমার হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি ঘনকের ধার, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে এটাকে আমরা কি বলবো, যেহেতু তলাটা এটা একটা বর্গাকার ক্ষেত্র, এটা কি দেখতেছে, এটা অবশ্যই একটি বর্গাকার ক্ষেত্র। যদি বর্গাকার ক্ষেত্র হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, এই যে আমরা যদি বর্গ চিন্তা করি, তাহলে এর কর্ণ, এটা যদি a হয়, এটা a হয়, এটাকে আমরা কি বলে থাকি √2a, তাই এটা আমরা বলতে পারবো √2a। তাহলে কর্ণকে যদি আমরা d দ্বারা প্রকাশ করি, তাহলে অনুরূপভাবে আগে যেভাবে নির্ণয় করেছি এখানেও কিন্তু আমরা বের করতে পারবো যে এই ঘনকের কর্ণটা কত হবে। ওকে, তাহলে আমরা বলে দিতে পারি ঘনকের
ধার a একক হলে ঘনকের ধার a একক হলে ক নাম্বার সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে 2 ইনটু a ইনটু a বলে একবারে দিতে পারবা b স্কয়ার না দিয়ে এখানেও a স্কয়ার a স্কয়ার a স্কয়ার অর্থাৎ 2 ইনটু 3 a স্কয়ার ফাইনালি 6 a স্কয়ার বর্গ একক। এটা কখন হবে? শুধুমাত্র ঘনক বলা থাকলে আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 6 a স্কয়ার বর্গ একক। এরপরে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, যদি আমরা বলি যে কর্ণের দৈর্ঘ্য যেটাকে d দ্বারা প্রকাশ করে থাকি, এই যে কর্ণ এই প্রতিভুজ স্কয়ার, তার মানে এখানে বলা হচ্ছে √2a হোল স্কয়ার প্লাস a স্কয়ার। দেখো তার মানে 2a স্কয়ার প্লাস a স্কয়ার ফাইনালি √3a স্কয়ার। এটা অনেক সময় লেখা হয় a√3 একক, অনেকে দিতে ভুল করে, তাই এইভাবে অনেক সময় লেখা হয় a√3 একক। অনেক বইয়ে এখন এইভাবে লিখতেছে, অথবা আমরা কি করে থাকি √3a। তো অনেকে লিখতে গিয়ে এই ধর বড় করে দিয়ে দিল, তাহলে কিন্তু বিপদ। এটা কি হবে? কখনোই হবে না। এই জন্য কখনো সামটাইমস লেখা হয় a√3, অর্থাৎ a আলাদা √3 আলাদা। কিন্তু √3 এটা তো আমরা জানি যে এটা হচ্ছে a এর সহগ, তো সহগকে আমরা সবসময় কিসে রাখি? বাম পাশে রাখি। কিন্তু যাতে টিচারের বুঝতে অসুবিধা হয় না হয় এবং তোমার নিজেরও বুঝতে সুবিধা হয়, এই জন্য কিন্তু কর্ণের দৈর্ঘ্যটা a√3 এভাবে কিন্তু লেখা হয়। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এরপরে তোমার কি থাকবে? তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এরপর হচ্ছে আয়তন। তাহলে আয়তনের সূত্র কি হবে? যদি আমরা আয়তন বের করি, এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, কি পাবো? a কিউব ঘন একক। তাহলে যখনই এই যে বলেছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিসই কি পরস্পর সমান, তাই আমরা একটা ধার ধরে নিয়েছি, যে ধারকে আমরা লিখতেছি কি a। তাহলে আয়তন তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অর্থাৎ a কিউব ঘন একক। এটা হলো কি ঘনবস্তু সম্পর্কে তোমার প্রয়োজনীয় তথ্য। এরপরে তোমার একটা আছে, সেটা হচ্ছে বেলুন। ওকে, এবার চলে আসো বেলুনটা নিয়ে। আমরা বেলুনটা একটু দেখে নেই। তাহলে এবার বলা হচ্ছে বেলুন বা সিলিন্ডার। এটা আমরা দীর্ঘদিন ধরে শিখে আসতেছি, ক্লাস 8 এ পড়ি, 9 এ পড়ি। দেখ এখন আবার একটু তোমাদের মেমোরিতে সুন্দর করে আসে। এটা কিভাবে হয়? আমরা কল্পনাতে নিয়েছি একটি আয়তাকার ঘনবস্তু থাকবে। এই আয়তাকার ঘনবস্তুকে, ঘনবস্তু না ঠিক একটা আয়তাকার ক্ষেত্র, দৈর্ঘ্য আর প্রস্থ। এখন দৈর্ঘ্যকে স্থির রেখে যদি প্রস্থটাকে চতুর্দিকে একবার
একবার রাউন্ড দেওয়া হয়, তার মানে আরেকবার ঘুরালে কি সেই পাশে আসবে, এটা তো কল্পনা। তারপর আমরা সুন্দর করে তখন আমার বোঝার সুবিধাটা হচ্ছে যদি আমরা একদিকে বাদ দিয়ে দিই তাহলে তোমার বুঝতে একটু ইজি হয়ে গেল। এই তার মানে বোঝানো হচ্ছে যে তোমার এটার নামই কি, ব্যালন বা সিলিন্ডার। এটাই হচ্ছে তোমার ব্যালন বা সিলিন্ডার। এখন এটার মধ্যে কি করা হয়েছে, এই যে তোমার যাকে স্থির রাখা হয় এটাকে আমরা কি বলে থাকি, উচ্চতা বলে থাকি। আর যেটাকে চতুর্দিকে ঘোরানো হলো এটাকে কি বলে থাকি, ব্যাসার্ধ বলে থাকি, যেটা আর। আর উচ্চতাকে কি ধরে থাকি, এইচ ধরে থাকি। তাহলে এই বেলুনের কি কি তথ্য, তার মানে একটা আয়তাকার ক্ষেত্রকে বৃহত্তম বাহুকে অক্ষ ধরে যদি ক্ষুদ্রতম বাহুকে এর চতুর্দিকে একবার ঘোরানো হয়, ফলে যে ঘনবস্তুটা উৎপন্ন হলো এই ঘনবস্তুর নামই হচ্ছে সমবৃত্ত ভূমি, ব্যালন বা সিলিন্ডার। কি বলে থাকে এটাকে, ব্যালন বা সিলিন্ডার। এখানে দৈর্ঘ্যকে স্থির রাখা হয়েছে, তুমি পুস্তকে স্থির রেখে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। এর জন্য বলা হয়েছে কোনো আয়তক্ষেত্রে যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চতুর্দিকে ঘোরালে, আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চতুর্দিকে একবার ঘোরালে যে ঘনবস্তু সৃষ্টি হয় তাকে সমবৃত্তভূমি ব্যালন বা শুধু সিলিন্ডার বলা হয়। বেলুনের দুই প্রান্তকে বৃত্তাকার তল আর মাঝেরটাকে আমরা বলে থাকি বক্রতল বা বক্রপৃষ্ঠ। সমগ্র তলকে পৃষ্ঠতল বলা হয়। তথ্যগুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এরপরে দেখো এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা যে এখন নামগুলো দিয়ে যে কি কি তথ্য আমাদের প্রয়োজন। ফার্স্ট যদি আমরা নেই যে ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির মধ্যে কি দুটো বৃত্তাকার ক্ষেত্র, এই পাশে এর উপরে দণ্ডায়মান, তাহলে এটা সমান করেই কিন্তু উপরে আরেকটা বৃত্তাকার ক্ষেত্র আছে, দুটি বৃত্তাকার তল। তাহলে এখানে কিছু বলা হয়েছে যে ভূমির ক্ষেত্রফল, তখন কিন্তু আমরা নিয়ে নিচ্ছি যেহেতু ভূমিটা কি বৃত্তাকার, তাই ভূমি এখানে কি বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার বর্গ একক। এরপরে তোমার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠ বলতে আমরা কি বুঝবো, যে নরমালি আমরা যে একটা বেলুন বাইরে দেখতে দেখতে কেমন, এটাই কিন্তু আমরা বক্র ধরি। বক্রপৃষ্ঠ বের করার সুবিধা হচ্ছে ভূমির পরিধিটা যার উপরে দণ্ডায়মান আছে, ভূমির পরিধিকে যদি আমি উচ্চতা দিয়ে গুণ করি তাহলে পাবো বক্রপৃষ্ঠটা। বক্রপৃষ্ঠ মানে সিলিন্ডার একটা কল্পনাতে নিয়ে যাও, তাহলে এটা কিভাবে পাবো, এই বাইরের পৃষ্ঠটার ক্ষেত্রফল কি, যেটাকে বলে থাকি আমরা বক্রপৃষ্ঠ, যেখানে তোমার উপরেরটার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে আমরা জাস্ট একটা ভূমি যেটা দেখতে যেমন দেখা আছে, তাহলে এই ভূমির পরিধিকে যদি উচ্চতা দিয়ে গুণ করি তাহলে যে ক্ষেত্রফলটা পাবো এটাকে আমরা বলতেছি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। হ্যাঁ, তাই জন্য ভাষা তুমি এভাবে দিয়ে দিবা, তাহলে সহজ লাগবে। ভূমির পরিধি গুণ উচ্চতা, ভূমির পরিধিকে যদি উচ্চতা দিয়ে গুণ করা হয় তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে পরিধি আমরা কি জানি, 2 পাই আর, আর উচ্চতা হলো h। এটা মনে রাখবে, তাহলেই হয়ে গেল এত বর্গ একক। এরপরে গ নম্বরে আমরা দেব
সমগ্র তল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন তুমি ভালো করে বুঝে কোনটা বক্রতল, তাহলে এখানে লেখা হচ্ছে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস দুই প্রান্তের বৃত্তের ক্ষেত্রফল। তাহলে যদি লিখো প্লাস দুই প্রান্তের বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি কল্পনাতে নিই, হ্যাঁ, এই যে এটা পুরোটা হলো বক্রপৃষ্ঠ, ওই জন্য বলা হয়েছে ভূমির পরিধি আর উচ্চতা। তাহলে এখানে যে কল্পনাতে নিয়ে নাও, তোমরা একটু বোঝার চেষ্টা করো। ধরো এখান থেকে নিলাম, এটা এখান থেকে নিলাম, তাহলে এই জায়গাটা বাদ দিয়ে এটা এই অংশটা আগে নেওয়া হয়ে গেল। ওকে, আর দুই প্রান্তে তোমার কি থাকলো, দুটো বৃত্ত থাকলো, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। তো এখান থেকে যদি আমরা এটা নিতে যাই, তাহলে আসলে আমরা কিভাবে জিনিসটা পাচ্ছি, তাহলে এটাকে যদি আলাদাভাবে কল্পনা করা হয়, তাহলে অনেকের এটা বুঝতে একটু কি সমস্যা হয়ে যায়। দুই প্রান্তের এটা বক্রপৃষ্ঠ, এটাই কিন্তু আমরা ধরতেছি বক্রপৃষ্ঠ। তাহলে এই ক্ষেত্রফলটা কেমনে বের করা হয়েছে দেখো, তোমাদের আরো বুঝতে ইজি হবে। আর এই প্রান্তটাকে আমরা ধরে নিচ্ছি কি এই একটা বৃত্ত, এই প্রান্তটাকে ধরে এই একটা বৃত্ত। তাহলে এটাই কিন্তু এই জিনিস, এই বৃত্ত বলতে এই জিনিস, এই বৃত্ত বলতে এই জিনিস। তাহলে আমি যখন বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করতেছি, তখন দেখো এখানে এই মাপটা নেওয়ার সময় এই পর্যন্ত যে ক্ষেত্রফলটা ধরা হচ্ছে, ঠিক আছে, এখানে একটা জায়গা দখল করেছে। তাহলে এটা কি একটা অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্ত মানে হাফ এই পরিধি 2 পাই r, দূরত্বটা কতটুকু, হাফ ইনটু 2 পাই r। এটাও কিন্তু এখানে কি অর্ধেকতে নেওয়া হলো, হ্যাঁ, এটাও কিন্তু হাফ, এটাও হাফ ইনটু 2 পাই r। তাহলে এই দুটো যোগ করে দিয়ে কিন্তু তোমার হয়েছে যে তখন লেখা হয় একটা পরিধির সমান পাওয়া গেল। তাহলে এটা আর এইটা দুটো যোগ করে কিন্তু পাওয়া গেছে এখানে কি হয়েছে, পরিধি। পরিধির সমান দূরত্ব পাওয়া গেল, মানে আমরা এটাও নিয়েছি, এখানে এটাও নিয়েছি, তার সঙ্গে কি থাকলো, একটা উচ্চতা নিয়েছি। তাহলে আমরা পাবো যে বক্রপৃষ্ঠটা তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এই জন্য কিন্তু এখানে হয়েছে যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পরিধি, তার মানে এখানে যে দূরত্বটা আমরা পেয়ে গেলাম এটাকে বলে থাকি 2 পাই r, আর উচ্চতা আমাদের h। এই ফাইনালি মিলে হয়েছে 2 পাই r h। একটু চিন্তা করো তাহলে কিন্তু পেয়ে যাবে কিভাবে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা পাওয়া যাচ্ছে। তাহলে বক্রপৃষ্ঠটা হচ্ছে ভূমির পরিধি, পরিধিটা কেমনে হয়েছে, তাহলে তোমাকে মনে করো যে এই অর্ধেক আর এই অর্ধেক মিলে একটা পুরো পরিধি হয়ে যায়। তো এত কিছু না ধরে তারা হিসাবের সুবিধার্থে ক্যালকুলেশন করেছে যে আমরা যদি ভিতরে যে আয়তাকার ক্ষেত্রটা পাবো, এই ক্ষেত্রফল পাইতে গেলে তার একটা বাহুকে আমরা ধরে নিচ্ছি যে পুরো ভূমির যে পরিধি এখানে এটা পেয়ে যাব, আর উচ্চতা যদি গুণ করে দিই তাহলে যে বক্রপৃষ্ঠ তার ক্ষেত্রফলটা পাওয়া যাবে। ঠিক আছে, কারণ পুরো সিলিন্ডারটা তো তোমার কিন্তু একটা পরিধির উপরে দাঁড়ায় আছে, এর উপরেই কিন্তু এটা দাঁড়ায় আছে। তাহলে এই পুরো পরিধিটা সে কতটুকু জায়গা দখল করলো, তার সাথে এই উচ্চতা আমরা গুণ করে দিলাম, এই উচ্চতা গুণ করলো। তাহলে এই জন্য ধরা হয়েছে এটাকে পুরোটা পরিধি, পরিধির সাথে উচ্চতা গুণ করে দিলাম, অবশ্যই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম। বা এমনি কল্পনা যদি আমরা করি যে একটা সিলিন্ডার ধরো যে দাঁড় করানো, যে ধরো গ্যাসের যে চুলা সিলিন্ডার দেখো তো যে নিচে দাঁড় করানো আছে, তাহলে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করবো, তার নিচের যে ভূমি যেখানে দাঁড়ানো আছে পরিধিটা কতটুকু আর উপরের উচ্চতা কতটুকু, তাহলে এই দুটো গুণ করলে আমরা কি পেয়ে যাব, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাবো। এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা কি বের করি এখন, দুই প্রান্তের তলা, দুই প্রান্তের তলা, এই তলা কতটুকু জায়গা দখল করেছে, তলা যদি আমরা করি কতটুকু দখল করেছে, তাহলে আমরা পেয়ে যাব কি, এজন্য কি আছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সঙ্গে যদি দুই প্রান্তের বৃত্তের ক্ষেত্রফল যোগ করা হয়, তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত, 2 পাই r h, দুই প্রান্তের বৃত্তের ক্ষেত্রফল কত, 2 পাই r স্কয়ার। ভাই ওটা তিনটা দিলে হবে, এটা যোগ এটা যোগ এটা, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলে থাকি, পাই r স্কয়ার, এটা কি বলে থাকি, পাই r স্কয়ার। এই দুইটা তিনটা যোগ করলে আমরা পেয়ে যাব সমগ্র তলের ক্ষেত্রফল। তাই এখান থেকে লেখা হয় 2 পাই r, কমন নিয়ে হবে h প্লাস r
বর্গ একক। এই হচ্ছে তোমার কয়েকটা ফর্মুলা। এরপরে তোমার থাকলো কি আয়তন। আয়তনটা আবার তোমার এই শ্রেণীতে কোনোভাবে প্রমাণটা দেখানো হয়নি। যদি আমি পারি তার নেক্সট দিন বা এরপরে কোনো দিন যদি প্রমাণটা দেখাতে পারি যে কিভাবে এর আয়তন নির্ণয় করা হয়, এটা তোমাদেরকে দেখানো হবে। তো এখানে হিসাব করে পাওয়া গেছে যে ভূমির ক্ষেত্রফল, এটাকে যদি উচ্চতা দিয়ে গুণ করা হয় তাহলে আমরা পেয়ে যাবো আয়তন। বা এটা কমন সেন্সে তুমি নিতে পারো যে যেমন একটা ঘরের আয়তন বের করি, কি করি, ঘরের মেঝেরা কত করি, মেঝের ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে আমরা গুণ করে থাকি, তাহলে কিন্তু কি পেয়ে যায়, একটা ঘরের আয়তন পেয়ে যায়। এখানেও তাই। তাহলে এটার আয়তন বের করতে গেলে তলাটা কতটুকু, তলার ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফল, তার সঙ্গে যে আমরা উচ্চতা গুণ করি তাহলেই পেয়ে যাব আয়তন। তাই এখানে লেখা হয়েছে ভূমির ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার, উচ্চতা কি h, তাই এখানে হয়েছে পাই আর স্কয়ার h ঘন একক। তাহলে তোমার মাথায় একটু সুন্দর করে নিতে হবে যে আমরা কিভাবে উত্তরগুলো সুন্দর করে পাবো। হ্যাঁ, আমরা যেন একটু বুঝলেই আমাদের কিন্তু পুরোপুরি হয়ে যাবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে এই সূত্রগুলো আমরা একটু মাথায় নিয়ে নিলাম, বইও তোমাদের আছে, একটু করে দেখলেই হবে। এই অনুযায়ী যে অঙ্ক কিন্তু অনেক ইজি। সূত্রগুলো একটু আলোচনা করে নেওয়া, মেমোরিতে তোমার জিনিসগুলো গেঁথে নেওয়া, এরপরে যদি আমরা এখন কি করি অঙ্কগুলো হাত দিয়ে, তাহলে দেখবো খুব সুন্দর করে আমরা সবগুলো করতে পারতেছি। ওকে, এবার তাহলে দেখো আমাদের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো থাকবে তার মধ্যে এক থেকে 7 পর্যন্ত আমাদের টোটালি অবজেক্টিভ। 8 থেকে শুরু। তোমরা যদি 8 নম্বর অঙ্ক দেখো যে মনে হবে যে না এই অঙ্ক স্যার কোনো কালে করা প্রয়োজন নেই, আমরা নিজেরাই পারবো, কারণ শুধু সূত্র বসাই দেবো, অঙ্ক শেষ। 8 নম্বরে যেমন একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, বলছে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল 2 * AB + BC + C সূত্র দিয়ে দিলাম, আমাদের উত্তর চলে আসলো। এরপর বলা হয়েছে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে, যেটা রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, যা হবে তাই রেজাল্ট। এবং আয়তন কি ABC, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে আমাদের সুন্দর করে আয়তনটাও পেয়ে গেলাম। তার মানে 8 নম্বর অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, আমাদের দরকার তাহলে 9। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনবস্তুর তলের ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে। ক্যালকুলেশন কঠিন, এমনি নর্মালি তথ্যটা অনেক ইজি, বাট ক্যালকুলেশন একটু কঠিন। এই জন্য আমাদের অঙ্কগুলো করতে হবে, কারণ ক্যালকুলেশনে হাত বন্ধ হয়ে যায় তাহলে তোমার সবই বন্ধ হয়ে গেল। 9 থেকে স্টার্ট করলাম, আর শুধু সূত্র দিয়ে দেবো, অঙ্ক তোমার হাতের মধ্যে চলে আসবে। ওকে, তাহলে 16.4 আমাদের অঙ্ক শুরু হচ্ছে 9 থেকে। 9 নম্বর অঙ্ক যখন আমরা করতে যাচ্ছি তখন আমাদের তথ্য কি কি দেওয়া আছে। প্রথমে লিখে নিচ্ছ যে এখানে আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা, এই তিনটা জিনিসের অনুপাত তোমার এখানে দেওয়া আছে। যে অনুপাতটা আমরা বলতেছি কত, 21, 16 and 12, 21, 16 আর হচ্ছে 12, এবং কর্ণের দৈর্ঘ্য, এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। তো যেটাই তোমাদের দেওয়া থাকে তোমরা ভালো করে জানো। তো এই তথ্যের আলোকে তোমার এক্স্যাক্টলি দৈর্ঘ্যটা কত, প্রস্থ কত, উচ্চতা কত, এখানে অনুপাত দেওয়া আছে। তার অনুপাত থেকে তোমাকে অবশ্যই আমার দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু এবং উচ্চতা কতটুকু হবে সেটা কিন্তু আমার আগে সুন্দর করে বের করতে হবে। ওকে, তো এই জন্য তোমার কি করবো, প্রথমে আমরা ধরে নিব যে ঘনবস্তুর দৈর্ঘ্য 21 x সেন্টিমিটার
প্রস্থ 16x সেন্টিমিটার, উচ্চতা 12x সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম, যেটাকে আমরা বলে থাকি এ, যেটাকে বলে থাকি বি, যেটাকে বলে থাকি সি। তাহলে এ বি সি তুমি পেয়ে গেছো। তাহলে তোমার কর্ণের একটা দৈর্ঘ্য দেওয়া আছে, লিখে দিলাম। আমরা জানি Recording in progress. এই কর্ণের দৈর্ঘ্য তোমার কত? 87। এই কত? 21x হোল স্কয়ার, 16x হোল স্কয়ার, 12x হোল স্কয়ার। তাহলে এটা বের করে নাও। 441, 256, 144 যোগ করে পেলাম 6 4 10 আর 11 1 হাতে 1 5 5 10 আর 4 14 4 হাতে 1 2 আর 2 4 আর 4 8। এরপর যদি আমরা বর্গ করে দেই 841 x স্কয়ার পেয়ে যাব। এখান থেকে আমাদের রেজাল্ট একটা বের হয়ে যাবে। সাত 7569 এখানে দিয়ে দিলাম। 7569। সুন্দর জিনিস পেয়ে গেলাম, কত? 9। এখানে ঋণাত্মক মান নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা x যখন পেয়ে গেছি তাহলে কি পাবো? অতএব ঘনবস্তুটি দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য a সমান 21 × 3 63 সেন্টিমিটার। প্রস্থ b সমান কি বলতে পারবা? 16 × 3 48 সেন্টিমিটার। উচ্চতা কি পেয়ে যাবা? 12 × 3 36 সেন্টিমিটার। তাহলে এবার তুমি সুন্দর করে a b c তিনটারই মান যদি সুন্দর করে তুমি পেয়ে গেছো। হ্যাঁ, এখন তোমার প্রশ্ন যা করবে তুমি সেই অ্যানসার ঠাস ঠাস করে বের করতে পারবা। তাহলে এখন তোমার অ্যানসারটা কিভাবে বের হবে? বলা হয়েছে যে ঘনবস্তুটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তল বলতে আমরা এখানে কি বুঝবো? সমগ্র তল। তল বলতে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা অতএব ঘনবস্তুর তলের ক্ষেত্রফল বা তলগুলোর ক্ষেত্রফল
তাহলে আমাদের সূত্রতে দিয়ে দিলাম AB প্লাস BC প্লাস CA মান বসাই দেব, অঙ্ক শেষ। তাহলে এখানে পেলা তুমি AB 63 ইনটু 48 ইনটু, দেখো ধৈর্য পরীক্ষা, অঙ্ক তো অনেক ইজি তাই না, 36 ইনটু 63। তাহলে আমাদের ডাইরেক্ট উত্তর আমি দেখে বসাই দিচ্ছি, তোমরা শুধু ক্যালকুলেশন করে বসাবে। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম 14040। তাহলে এগুলো কি অনেক ইজি অঙ্ক, একবার আমার সঙ্গে একটু প্র্যাকটিস করলাম তাহলে আর কোনোদিন তোমার করতে হবে না, মনে হবে যে না স্যার এগুলো আমরা আসলে পারি। অনেক মজাদার এবং সহজ 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 অঙ্ক। তাহলে উঠাই নাও, আর একটা আমরা ইজিলি করতে পারবো। এরপরে বাসায় কিছু কাজ দিয়ে দিব, সুন্দর করে করে ফেলবো, আর দেখবো যে আমাদের একদম ম্যাজিকের মতো অঙ্কগুলো মাথার মধ্যে চলে আসবে। ম্যাজিক ট্রিক্স। হ্যাঁ, এটা উঠাইতে হবে, বা তুমি নিজে মানগুলো বসাই দিবা, ক্যালকুলেটরে ক্লিক করবা, দেখবা তোমার রেজাল্ট পেয়ে গেছে। কিন্তু একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ আমরা কিন্তু একটু করে বোঝার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল আমাদের কি কাজ, যে প্রশ্নটা আমাদেরকে একটু দেখে নিতে হবে যে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। তাহলে শুধু ভূমিটার কথা বলা হয়েছে। এর উচ্চতা দেওয়া আছে 3 মিটার এবং কর্ণ 13 মিটার। তাহলে ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ছোট ছোট তথ্য আমাকে বোঝার চেষ্টা করতে হবে। আর সবথেকে বেস্ট যদি তুমি একটা চিত্র এঁকে নাও, পরীক্ষায় চিত্র দিলেও ভালো, না দিলেও ভালো, চিত্র দিলে কি হবে তুমি ব্যাপারটা সুন্দর করে বুঝতে পারবে। এটা হচ্ছে বড় বিষয়, যে তুমি যে অ্যান্সার করতেছো এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এটাকে কিন্তু আমরা কি বলতেছি, ভূমি। তাহলে এই ক্ষেত্রফলটা তোমার দেওয়া আছে 48 বর্গমিটার। তাহলে তুমি বিষয়টা বোঝো, এই ভূমি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, যেখানে উচ্চতা কত 3 মিটার। এটা হচ্ছে তোমার 3 মিটার। তাহলে তুমি জানোই ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব, এটা আয়তন পেয়ে যাব। কি পেয়ে যাব, আয়তন পেয়ে যাব। আর আরেকটা তথ্য, এখানে কর্ণের দৈর্ঘ্যটা তোমার দেওয়া আছে, এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে তোমার 13 মিটার। এগুলো তোমার দেওয়া আছে। তাহলে এই 13 মিটারকে ইউজ করে এটা জানি কিন্তু আমি তো এই কর্ণটা আবার জানি না। হ্যাঁ, এটা আবার কেমনে পাবো? তাহলে এটা পেতে গেলে শুধু এর ক্ষেত্রফল জানা। তাহলে আমার দৈর্ঘ্য a, প্রস্থ b যদি ধরি, আর এটা তো আমাদের c ধরে নিলাম, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা কি পেয়ে যাব, ভূমির ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, যে AB এর মান 48 বর্গমিটার। এখন কর্ণের দৈর্ঘ্য দুটো বার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, যার মান কত 13 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা আরেকটা সম্পর্ক তৈরি করব, ক্যালকুলেশন করে a আর b এর মান নিয়ে নেব। এগুলো কি তাহলে অবশ্যই তোমার ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, তাহলে আমরা মনোযোগ দিব এভাবে। তাহলে তথ্যগুলো কি দেওয়া আছে, প্রথমে ধরে দিলাম, ধরি আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য a মিটার, প্রস্থ b মিটার এবং উচ্চতা c মিটার। এটা ধরে নিলাম, কোনো অসুবিধা নেই। তো বলতে পারবা ভূমির ক্ষেত্রফল কি, এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ।
দৈর্ঘ্য a প্রস্থ b অর্থাৎ ab বর্গ মিটার। এরপর তুমি একবারে দিলা কর্ণের দৈর্ঘ্য, যেখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 3 স্কয়ার, c সমান কত 3। এই ওকে, আমরা বলতে পারবো প্রথম শর্ত মতে ab ইকুয়াল 48 এবং দ্বিতীয় শর্ত মতে কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9 ইকুয়াল 13 স্কয়ার, শুধু 13। এখন যদি আমরা এটা একটু বর্গ করে নেই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9 ইকুয়াল 169। কি করে পেলাম? বর্গ করে পেলাম। এখন যদি বের করি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 160, এটাকে আমরা ধরে দিলাম 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এখন 1 এবং 2 নাম্বার সমীকরণ, 1 এবং 2 নম্বর সমীকরণ সুন্দর করে আমরা সমাধান করব যে কোনো ভাবে, যেগুলো সমাধান করতে আগে আমরা শিখে আসছি। তুমি যে কোনো পদ্ধতি প্রয়োগ করতে পারো, যেটাকে 2 দ্বারা গুণ করে এটা একবার যোগ করব একবার বিয়োগ করব, তাহলে a প্লাস b পাবো, a মাইনাস b পাবো। আমার মনে হয় ওটাই তোমাদের জন্য ইজি হবে, খুব সহজ। তাহলে আমরা এটা করতে পারি যে 2 গুণ 1 যোগ 2, অর্থাৎ 1 নংকে 2 দ্বারা গুণ করে 2 এর সাথে যোগ করে দিলাম। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? বলতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইকুয়াল, তুমি পেয়ে গেলা এটাকে 2 দ্বারা গুণ করলে তোমার আসবে 8 দুগুণ 16 6 হাতে 1 38 দুগুণ 96 আর এখানে হলো 160। তাহলে তোমার ফর্মুলা হয়ে গেল a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল 6 15 5 এই 256। সুবিধা তোমার কোথায়? a প্লাস b যার মান 16, শুধু ধনাত্মক মানটা নেব, এখানে কিন্তু প্লাস মাইনাস নিতে হচ্ছে না। হ্যাঁ, তো এটা তোমার সুবিধা। এটাকে দিলাম 3 নাম্বার। আবার যদি আমরা বলে থাকি যে 2 বিয়োগ 2 গুণ 1, 2 নাও ঠিক থাকবে, 2 গুণ 1 দিয়ে আমরা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাব? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, আর এখানে পাবো 96, সরি এখানে পাবো 160 মাইনাস 96। তাহলে এখানে তোমার ফর্মুলাতে কি দেখা যায়? a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে 6 আর 4 10 64। তার মানে এখানে পেয়ে গেল a মাইনাস b ইকুয়াল 8, এটা হচ্ছে 4। তাহলে এই অঙ্কটা কেন ইম্পর্টেন্ট দেখো, একটু বড় বাট অনেক গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অঙ্ক, একটু মনোযোগ দিলেই হয়ে গেল। তাহলে আমরা এই প্রয়োজনীয় তথ্যগুলো একটু আমরা প্রশ্ন করে নিতে পারি, কারণ এগুলো আমরা বুঝে ফেলছি, আমরা এগুলো জানি। তাহলে ভালো একটা তথ্য আমরা পেয়ে গেলাম, a প্লাস b ইকুয়াল 16, a মাইনাস b ইকুয়াল 8। সো যদি আমরা এখানে একটু যোগ করে দেই, তাহলে b b চলে গিয়ে তোমার 2a সমান সমান 24, therefore a সমান সমান 12 সেন্টিমিটার। আবার এর মান যদি ওখানে বসাও, অথবা তুমি এটাও করতে পারো 16, a মাইনাস b 8, এবার ধরো বিয়োগ করে দিলাম, এবার a কাটা টুয়াইস b সমান সমান 8, অর্থাৎ b সমান কত 4। তাহলে আমাদের দৈর্ঘ্য বের হয়ে গেল, প্রস্থ বের হয়ে গেল। এই ধরনের কোশ্চেন দিয়ে তোমার কোনো সৃজনশীল প্রশ্ন হবে, তোমরা নিজেরাও এখানে ইমাজিন করতে পারতেছো যে স্যার এগুলো অনেক ইম্পর্টেন্ট। কেন? এখানে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে প্রমাণগুলো করে দেওয়া হয়েছে। তাহলে সবাই বুঝতে পারছো? তাহলে অ্যানসার কোনটা আমাদের? এই 12 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারবো
দৈর্ঘ্য 12 সেন্টিমিটার আর প্রস্থ কত পেয়েছি 4 সেন্টিমিটার। দিস ইজ কল আনসার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুধু মনোযোগ দেব আর বিষয়গুলো বোঝার চেষ্টা করব, তাহলেই হবে। ইরফান ফারুক কিন্তু তুলনামূলক ক্লাসগুলো খুবই কম করো, অবশ্যই চ্যানেলে ভিডিওগুলো দেখবে আর ক্লাসগুলো নিয়মিত করার ট্রাই করবে, এটা তোমার জন্য ভালো। কোনোভাবে অবহেলা করবো না, কারণ কালকে কিন্তু শিক্ষামন্ত্রী বলেই দিয়েছে পরিস্থিতি আল্লাহর রহমতে ভালো দিকে যাবে, কারণ আমরা এখন ভ্যাকসিন নিচ্ছি, অবশ্যই কন্ট্রোলে আসবে। আল্লাহ এতদিন মানুষকে কখনোই অন্যভাবে রাখে না, তো তারা কিন্তু বলেছে যে স্কুল কলেজ খুব শীঘ্রই খোলার একটা সম্ভাবনা চলতেছে। তার মানে যদি নভেম্বরে যারা আগে এসএসসি পরীক্ষা দেবে তাদের নিতে পারে, ডিসেম্বরে গিয়ে যদি এইচএসসি নিতে পারে, ডেফিনেটলি তোমাদের পরীক্ষা হয়তো দেখা যাচ্ছে ফেব্রুয়ারিতে না হলেও এরপরে হয়তো মার্চ এপ্রিল খুব তাড়াতাড়ি কিন্তু হবে। তাহলে তোমরা হয়তো এতদিন অনেকেই কিন্তু ভালোভাবে পড়ালেখা করো নাই, তোমরা কী করছো কোনো রকম একটা সময় পার করেছো। তোমাদের সময় কিন্তু এই সুযোগটা থাকতেছে না যে আমরা আরও অনেক সময় পাবো, থাক পড়ে নেবে, এরকম না। তোমরা কিন্তু সিরিয়াসলি হবা, এবং তোমাদের যেহেতু সিলেবাসটা শর্ট করে দেওয়া হয়েছে, অনেক অধ্যায় বাদ দিয়েছে, কাজে শর্ট সিলেবাসটা তোমাদের কিন্তু ভালো করে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, কারণ তোমাদের পরীক্ষাটা ডেফিনেটলি হবেই, না হওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো কারণে না হয় সেটা টোটালি একটা আলাদা বিষয়, কিন্তু আমি মনে করি যে অবশ্যই পরীক্ষাটা হবে। এই অনুযায়ী আমরা যা শিখলাম আজকে, প্রথম কাজ হবে আমাদের সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করা, সূত্রগুলো নিয়ে একটু রিমাইন্ড করা, ভালো করে একটু নাড়াচাড়া করা। দেন আমরা অঙ্কের মধ্যে যাবো, দেখবো যে এত সুন্দর করে বুঝবো যে এখানে আমাদের কোনো প্রকার বিন্দুমাত্র সমস্যা হবে না। তাহলে তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি দিচ্ছি 1 থেকে 10, বাসায় আমরা প্র্যাকটিস করে নেব। হোমওয়ার্ক হিসেবে 1 থেকে 10। তাহলে তোমার অবজেক্টিভগুলো পড়া হয়ে গেল, মানে এগুলো তোমার অনেক গুরুত্বপূর্ণ। ওকে।